নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে আগেই চার্জশিট জমা করেছিল সিবিআই, আর এবার তার প্রেক্ষিতে বিচার প্রক্রিয়ায় মিলল রাজ্যপালের অনুমোদন। রাজভবনের তরফে পোস্ট করে জানানো হয় কথা। গত ৩রা অক্টোবর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পর্ষদের প্রাক্তন সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য, প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সচিব রত্না চক্রবর্তী বাগচির বিরুদ্ধে ব্যাংশাল আদালতে সিবিআই চূড়ান্ত চার্জশিট জমা দেয়। আর এবার তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুতে অনুমোদন দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সন্ত্রাসী বিস্ফোরণের ঘটনায় দিল্লি ও কাশ্মীরে একযোগে চলল তল্লাশি। একদিকে কাশ্মীরের শ্রী মহারাজা গোলাপ সিং হাসপাতালে আসেন তদন্তকারী আধিকারিকেরা, অন্যদিকে ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে পৌঁছায় ইডির অফিসাররা। আর্থিক লেনদেনের বিষয়টি তদন্ত করে দেখার পর আল ফালাহ চ্যারিটেবল ট্রাস্টের প্রতিষ্ঠাতা জাভেদ আহমেদ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়। দিল্লির বুকে কাঁপন ধরানো সন্ত্রাসী বিস্ফোরণের ঘটনায় মঙ্গলবার দিল্লি ও কাশ্মীরে একযোগে চলল তল্লাশি। সূত্রের খবর, কিছুদিন আগে কাশ্মীরের শ্রী মহারাজা গুলাব সিং হাসপাতালের এক চিকিৎসকের লকার থেকে একটি AK-47 উদ্ধার হয়। সেই সূত্র ধরে মঙ্গলবার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের লকার খুলে দেখেন তদন্তকারীরা। दिल्ली में हुए ब्लास्ट की जांच जैसे जैसे आगे बढ़ रही है वैसे वैसे कई राज्य इसकी चपेट में आ रहे हैं और जांच का दायरा जो है वो कई राज्यों तक बढ़ रहा है। हम इस समय जम्मू में हैं। जम्मू का सबसे बड़ा जच्चा बच्चा अस्पताल है, SMGS हॉस्पिटल है, और यहाँ पर जो लॉकर्स हैं डॉक्टर्स की, उनकी यहाँ पर वेरिफिकेशन की जा रही है। बता दूं, हालांकि यहाँ पर ये सामान्य प्रक्रिया है, लेकिन जिस तरह से दिल्ली में ब्लास्ट हुआ है और उसमें डॉक्टर्स का नाम आया है, उसके बाद इस प्रक्रिया को और गहन किया गया है और यहाँ पर अस्पताल के जितने भी लॉकर्स हैं उनकी जांच की जा रही है। और क्या कुछ इस प्रक्रिया के पीछे मकसद है, हमारे साथ इस हॉस्पिटल के मेडिकल सुपरिटेंडेंट डॉक्टर दारा सिंह जी है। सर, नॉर्मल रूटीन तो आपकी ये रहती ही है इस तरह से, लेकिन जिस तरह से ब्लास्ट हुआ है और उसके बाद अब लगातार आप अपने सिक्योरिटी के साथ पूरे जो है लॉकर्स देख रहे हैं, क्या मंशा क्या है, क्या अचीव करना चाहते हैं? मंशा ये है कि देखो, इस चीज़ को हम थोड़ा इंटेंसिफाई करके और स्ट्रेंथन करना चाहते हैं कि कहीं से हमारे से तो नहीं कहीं चूक हुई है, क्योंकि जैसे आपको पता है कि अस्पताल में कुछ लोग आते हैं, कुछ रिटायर हो जाते हैं, कुछ ट्रांसफ़र हो जाते हैं, कोई PG करके निकल जाते हैं, तो हमें ये अलॉटमेंट जो है दूसरे को करनी है। तो इसी का ये पार्ट है कि जब ये हादसा सामने आया है तो हमने थोड़ा इंटेंसिफाई करके अपनी टीमें बनाई है। एक हमने टीम बनाई है जो नुक एंड कॉर्नर में अस्पताल के सारे लॉकर्स को चेक करेगी। এদিন ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে পৌঁছন ইডির অফিসাররা। সূত্রের খবর, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ধৃতদের অ্যাকাউন্টে যে টাকার লেনদেনের তথ্য উঠে এসেছে তারই তদন্তে নেমে এদিন বিশ্ববিদ্যালয়ে আসেন তারা। আর্থিক লেনদেনের বিষয়টি তদন্ত করে দেখার পর আল ফালাহ চ্যারিটেবল ট্রাস্টের প্রতিষ্ঠাতা জাভেদ আহমেদ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়। আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দিল্লি NCR সংলগ্ন একাধিক জায়গায় চলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি। অন্যদিকে দিল্লি বিস্ফোরণের তদন্তে নেমে আগেই আবু উকাসা, নিসার, হানজুল্লাহ নামে 3 পাক হ্যান্ডলারদের নাম পেয়েছিল তদন্তকারীরা। এবার ধৃত চিকিৎসকদের জিজ্ঞাসাবাদ করে জৈশ-ই মোহাম্মদের আরও এক হ্যান্ডলার ফয়সাল ইশাক ভট্টের হদিশ পেয়েছেন গোয়েন্দারা। সূত্রের খবর, বিস্ফোরক সংগ্রহ থেকে শুরু করে তার প্রস্তুতি, পরীক্ষা ও মডেল সংক্রান্ত অন্যান্য তথ্য দৈনন্দিন ভিত্তিতে এই হ্যান্ডলারকে দিত উমর। তবে তদন্তকারীদের অনুমান, আসল পরিচয় লুকোতে ছদ্মনাম ব্যবহার করত এই পাক হ্যান্ডলার। পাকিস্তানে থাকা জৈশের নেটওয়ার্ককে স্থানীয় স্তরের বলে দেখানোর চেষ্টা করতেই +966 কোডের নম্বর ব্যবহার করত সে। ABP আনন্দ। প্যালেস্তিনীয় জঙ্গি সংগঠন হামাসের মতো ড্রোন হামলার ছক কষেছিল চিকিৎসক জঙ্গিরা। দিল্লি বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এলো। গোয়েন্দা সূত্রে খবর, NIA-র হাতে ধৃত জাসির বিলাল ওয়ানি ওরফে দানিশ বিস্ফোরণের অন্যতম চক্রী। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হলেও ড্রোন তৈরিতে সিদ্ধহস্ত ছিল ধৃত যুবক। দেখতে ছোট কিন্তু কাজে মারাত্মক, বিপক্ষে প্রাণ নেবার জন্য যথেষ্ট, কিন্তু নিজের ক্ষয়ক্ষতির কোনো সম্ভাবনা নেই। ফরিদাবাদের চিকিৎসক মডিউলের পরিকল্পনা ছিল ভয়ঙ্কর। মেধা বুদ্ধিকে পুরোপুরিভাবে জঙ্গি নাশকতায় লাগিয়েছিল তারা। আর এই আবহেই সূত্রের খবর, দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরণের আগে প্যালেস্তিনীয় জঙ্গি সংগঠন হামাসের মতো ড্রোন হামলার ছক কষেছিল চিকিৎসক জঙ্গিরা। ধরুন, দিল্লির কোনো ব্যস্ত চৌরাস্তা, সিগন্যালে দাঁড়িয়ে রয়েছে শয়ে শয়ে গাড়ি, হঠাৎ করে আকাশ থেকে উড়ে এলো ড্রোন, আর পর মুহূর্তেই মাটি কাঁপানো বিস্ফোরণ। সূত্রের খবর, 10-20 জন নয়,
চিকিৎসক জঙ্গি মডিউলের টার্গেট ছিল দিল্লি ও দেশের অন্যান্য এলাকায় শয় শয় মানুষের মৃত্যু, ব্যাপক ক্ষয়ক্ষতি, সীমাহীন আতঙ্ক ছড়ানো। দিল্লি বিস্ফোরণের তদন্তে রবিবার শ্রীনগর থেকে জাসির বিলাল ওয়ানি ওরফে দানিশ নামে এক যুবককে গ্রেপ্তার করে এনআইএ। এনআইএ সূত্রে দাবি, এই দানিশ অনন্তনাগ জেলার কাজিগুন্দের বাসিন্দা। দানিশ উমরের ঘনিষ্ঠ সহযোগী ছিল। মারাত্মক তথ্য হলো, রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হলেও ড্রোন তৈরিতে সিদ্ধহস্ত ছিল এই যুবক। উমারকে প্রযুক্তিগত সহযোগিতা করত এই দানিশই। বর্তমানে ড্রোনের মাধ্যমে বিস্ফোরক সরবরাহ করার জন্য আধুনিক প্রযুক্তি সম্পন্ন ব্যবস্থা তৈরির চেষ্টা করছিল সে। তদন্তকারীদের অনুমান, অনেকটা হামাস বা আইএস জঙ্গিদের মতোই গণহারে মানুষ মারার পরিকল্পনা ছিল এই চিকিৎসকদের জঙ্গি মডিউলে। আমাদের মতো শহরে আমাদের বিমানবন্দর আছে, পোত আছে, জাহাজের বন্দর আছে, আমাদের যেখানে পেট্রোল ডিজেল জ্বালানি মজুদ থাকে, আমাদের কমিউনিকেশনগুলি যেগুলিতে আছে, সেই জায়গায় যদি এরকম ড্রোন গিয়ে হিট করে সেটা কিন্তু ব্যাপক ক্ষতি করতে পারে। তো তাছাড়া জনবসতি এলাকাতে এগুলিতেও এরা ক্ষতি করতে পারে। নজরদারি রাখা এইটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। এইটা যদি ব্যাপকভাবে মিলিটেন্টদের কাছে এসে ঘনবসতিপূর্ণ এলাকায় ছোট ছোট পার্টসগুলি এনে ওরা অ্যাসেম্বল করে যে কোনো একটা ছোট্ট জায়গা থেকে ওরা ড্রোন লঞ্চ করতে পারে। জঙ্গিরা ঘরে বসে ড্রোন তৈরিতে সক্ষম হলে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে আগামী দিনে আরো বড় চ্যালেঞ্জ দেখা দিতে পারে, এমনটাই আশঙ্কা বিশেষজ্ঞদের। এই ড্রোন কিন্তু ওয়েপন ক্যারি করতে পারে। AK-47 2 থেকে 3টে যদি ড্রোন হয় সে এটা ক্যারি করতে পারে, এবং অনেক সময় হয় কি, তা ওরা একটা ডেজিগনেটেড জায়গায় ওখান থেকে কন্ট্রোল করে সেখানে ড্রপ করে। ড্রোনকে আমাদের এখন যে অবস্থা অত্যন্ত গুরুত্ব দিতে হবে অ্যাজ এ ক্যারিয়ার, অ্যাজ এ ডেস্ট্রয়ার। ড্রোনকে ওরা অ্যাপ্লাই করার প্ল্যান করেছিল। ইট গিভস আস এ সিগন্যাল যে একটা বিরাট কোনো কিছু হতে চলেছিল। পাকিস্তান সীমান্তে পাক সেনা কিংবা জঙ্গিরা অনেক সময় ড্রোনের মাধ্যমে নজরদারি কিংবা হামলা চালানোর চেষ্টা করে, কিন্তু ভারতীয় সেনা বা বিএসএফ তা প্রতিহত করে, ড্রোন ধ্বংসও করে। বহু সময় ড্রোনের মাধ্যমে অস্ত্র কিংবা মাদকও ভারতে পাঠানোর চেষ্টা হয়। কিন্তু ঘরের মধ্যে বসে থাকা জঙ্গিরা যদি ড্রোনের মাধ্যমে হামলা ঘটাতে সক্ষম হয়, তাহলে তার পরিণতি ভয়ঙ্কর হতে পারে। হিন্দুল দে ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। কিভাবে যোগাযোগ রাখত ফরিদাবাদের জঙ্গি চিকিৎসক মডিউলের সদস্যরা? এখানেই উঠে আসছে সেশন ও সিগন্যাল নামে জোড়া অ্যাপের কথা। সূত্রের খবর, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ধৃত ডাক্তারদের জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন সিগন্যাল অ্যাপে তৈরি একটি গ্রুপের মাধ্যমে চলত জৈশে মোহাম্মদের ফিদায় মডিউল। দিল্লি বিস্ফোরণের ঘটনায় তুরস্ক, আফগানিস্তান থেকে পাকিস্তান একাধিক দেশের জঙ্গিদের হ্যান্ডলারদের যোগ মিলেছে আগেই। প্রশ্ন উঠেছে, দেশ বিদেশের জঙ্গি সংগঠন এমনকি নিজেদের মধ্যে কিভাবে যোগাযোগ রাখত ফরিদাবাদের জঙ্গি চিকিৎসক মডিউলের সদস্যরা? আর এখানেই উঠে আসছে সেশন ও সিগন্যাল নামে জোড়া অ্যাপের কথা। সূত্রের খবর, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ধৃত ডাক্তারদের জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন সিগন্যাল অ্যাপে তৈরি একটি গ্রুপের মাধ্যমে চলত জৈশে মোহাম্মদের ফিদায় মডিউল। সেই গ্রুপে যুক্ত ছিল বিস্ফোরণের অন্যতম চক্রী উমার সহ ধৃত চিকিৎসক মুজাম্মেল আহমেদ, আদিল আহমেদ রাথের ও শাহিন শাহিদরা। গ্রুপের অ্যাডমিন ছিল আদিল রাথেরের ভাই ও জঙ্গি মডিউলের মাথা মুজাফফর রাথে, যে এই মুহূর্তে পলাতক। তদন্তকারীরা মনে করছেন এই মডিউলে চিকিৎসক উমারের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই গ্রুপে বিস্ফোরক কেনা ও সাদা i20 গাড়ি কেনার ব্যাপারে তথ্য দিয়েছিল উমার। অ্যামোনিয়াম নাইট্রেট, ট্রাইঅ্যাসিটোন ট্রাইপারক্সাইড সহ অন্যান্য রাসায়নিক সম্পর্কে বিস্তারিত তথ্য এই গ্রুপেই জানাতো উমার। কোন রাসায়নিক কত পরিমাণে কেনা হয়েছে, কোথা থেকে কেনা হয়েছে এবং আগামী প্রস্তুতি কি নেওয়া হবে সেসব ব্যাপারে ক্রমাগত আপডেট দিতেন উমার। ফরেন্সিক তথ্য অনুযায়ী উমারের পরিচয়কে কাজে লাগিয়েই যাবতীয় বিস্ফোরক, টাইমার সহ অন্যান্য যন্ত্রপাতি কেনা হয়েছিল। সেশনে যখন ওরা চ্যাট করছে তখন কিন্তু তাদের কোনো কেওয়াইসি দরকার পড়ছে না, মোবাইল নাম্বার দরকার পড়ছে না। কিন্তু এর থেকেও যেটা ভয়ঙ্কর, আমরা দেখেছি যারা টেররিস্ট তারা কিন্তু এখন এমন কিছু ডিভাইস ব্যবহার করছে যেগুলো দুটো ডিভাইসের মধ্যে ডাইরেক্ট চ্যাট করা যাবে, কিন্তু সেই চ্যাটটার জন্য কোনো ইন্টারনেট কানেকশন লাগবে না, কোনো সিম কার্ড লাগবে না, কোনো টেলিফোনিক কানেকশন লাগবে না। তার মানে এই দুটো ডিভাইসের মধ্যে যে চ্যাটটা হচ্ছে সেটা কিন্তু কমপ্লিটলি আউট অফ দ্য র্যাডার।
অন্যদিকে গোয়েন্দা সূত্রে দাবি বিস্ফোরক কেনা ও সংরক্ষণের দায়িত্ব ছিল ধৃত চিকিৎসক মুজাম্বিল আহমেদের উপর। বিস্ফোরক ও রাসায়নিক মুজাম্বিলের ভাড়ার ঘরে পাঠানো হলে গ্রুপের সকলকে আশ্বস্ত করতে সেই সংক্রান্ত সমস্ত ছবি গ্রুপে পাঠাতো মুজাম্বিল। ময়ূক ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.